আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। পর্ব 13। ফাইজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো? ইনায়া ভয়ে মৃদু কাঁপছে, বারবার ঢোক গিলছে। ফাইজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে, তাহলে এই বাচ্চামিটা কে করলো? ফোন পকেটে রেখে ইনায়ার দিকে এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফাইজ আরও দুপায় এগিয়ে আসে। ইনায়ার চোখ বড় বড় করে তাকায়, কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, লিটিল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। ইনায়ার দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফাইজ ভ্রু কুঁচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? ইনায়া দুদিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এইসব বাদরামি কে করেছে? পটকা ফুটিয়ে আমার হাফ বউয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। ইনায়া পিছন থেকে আরেকটু চেপে যায়, আমতা আমতা করে বলে, মায়েরা হয়তো। এটাকে ভাইয়ার বউ। ফাইজ দু হাত আড়াআড়িভাবে নিয়ে ডান হাতের দু আঙ্গুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সাথে? সিরিয়াসলি? ইরফানের বউ এরকম পাদর? আনবিলিভেবল। ইনায়া রেগে বলে, মায়েরা অনেক ভালো। ফাইজ ভুরু কুচকে তাকায় ইনায়ের মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফাইজ গম্ভীর মুখে বলে, লিটিল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙাবে, বুঝেছো? ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বয়েই গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছেছে। মাঝের দূরত্ব ঘুচিয়ে নেয় আরেকটু। ইনায়া পেছোতে পেছোতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাত রেলিংয়ের উপর ভর করে রাখে, মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনায়ের মুখ পানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনায়ের চোখ বুজে মৃদুস্বরে বলে, দূরে সরুন প্লিজ। ফাইজ এক পেশে হাসে, লো ভয়েসে বলে, বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটিল কুইন। তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছ। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করব না কিন্তু। কথাটা বলে ইনায়ের থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেটে দুহাত গুজে আফসোসের সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি, শুদ্ধ, ইরফান সব এক কেস। আমাদের জ্বালা কেউ বুঝে না। ইনায়া ভুরু কুচকে নিল। ইরফান ভাইয়ার আবার অপেক্ষা কিসের? ওহ, হয়তো মায়রাকে তাড়ানোর অপেক্ষার কথা বলেছে। ইনায়ার মন খারাপ হয়। মায়রা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফুসকে বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে। ফাইজ শব্দ করে হেসে দেয় ইনায়ের কথা শুনে। ইনায়া বোকা চোখে ফাইজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলেছে আর এই লোক হাসছে। অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর আ ভেরি সিলি গার্ল। ইনায়ার চোখে মুখে বিরক্তি। সে তো সত্যিটাই বলল, এই লোক উল্টো তাকে বোকা বলছে। ফাইজ আবারও আফসোসের সুর তুলে, বুঝে না রে, বুঝে না, আমাদের দুঃখ কেউ বোঝে না। ইনায়া আর চোখে ফাইজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফাইজের আফসোসের ভারে নুইয়ে পড়া মুখটা দেখে ইনায়ার মায়া হলো। ফাইজ হঠাৎই ইনায়ের দিকে তাকালে ইনায়া থতমতো খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে, সময় ব্যয় না করে ইনায়ের পাশে দাঁড়ায়, তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে দুহাত রেখে ডান পা রেলিংয়ের সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, হাফ বউয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনায়া চোখ বুজে নেয়। হৃদস্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেললে ফাইজ ইনায়ার সামনে তার বা পা রাখে। ইনায়া হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছোবেন না। ফাইজের দুহাত পকেটে। হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। দুপা পিছিয়ে ইনায়ের পিছনে দাঁড়ায়। ইনায়ের মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপ্টে বলে, বি রেডি মাই লিটল কুইন ফর আ হালাল টাচ। ইনায়ার লজ্জায় কান গরম হয়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে, দু হাত তুলে টানা দিয়ে বলে, আহা অপেক্ষা, লিটল কুইন, লাভ ইউ। ইনায়া ছাদের দরজা থেকে একবার পিছন ফিরে তাকায় হাস্যোজ্জ্বল ফাইজের পানে। কিছুটা গলা চড়িয়ে বলে, বখাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে, ইওর পার্সোনাল। আমি কিছু বলেছি? মায়েরা এবার রেগে যায়। অসভ্য লোক, তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন? আপনার সামনে আমি শাড়ি খুলব না, বুঝলেন? ইরফান রেগে মায়রার দিকে এগিয়ে আসে।
মায়েরা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেওয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু, তবে আর চোখেই ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মায়েরার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার কাছে চলে আসে, আর তার ভেতরে হয় সুনামি। উফ! তার ভাবনার মাঝেই ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো ইউ আর আ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়, ফুঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা ভাবনার জগতে, এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদহজম হবে আজ শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনায়াকে দেখতে পায়। ইনায়া এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনও সবাই বসে। ইনায়ের দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি ওই স্টুপেটের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনায়া অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিড মানে যে মায়রাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কে জানবে? মায়রা যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনায়ের এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকের সুরে বলে, হোয়াট? ইনায়া কিছু না বলে চলে যেতে নিলে মায়রা দরজা খুলে বলে, আপু আমাকে নিয়ে যাও। মায়রার কথা শুনে ইনায়া পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে, আর নিচ থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই উপরে আসছে। হাত মুঠো করে মায়রার দিকে তাকায়। তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনায়া কিছু বলার আগেই ইরফান রেগে মায়রাকে তার ঘরের ভেতরে গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতরে গিয়ে মায়রা পড়ে যাওয়ার আগে মায়রাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে উঠতে চায়, তার আগেই ইরফান মায়রার মুখ ডান হাতে চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, ইডিয়েট। মায়রা বাঁ হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না ইরফানের শক্তির সাথে। ক্লান্তি নিয়ে শান্ত হয়ে থাকে। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে। মায়রা চোখ নামিয়ে নেয়। দরজার উপাস থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মায়রা কিছু বলতে নিলে তার আগেই ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ কর, আই সোয়ার এই দুগাল থাপড়ে লাল করব, স্টুপিড। মায়রার সাথে সাথে তার দুহাত দুগালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূত ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলছিল। ইরফান বাঁ হাতে মায়রার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়রা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভাল লাগে না, অসহ্য লোক একটা। ইরফানকে দরজা লক করতে দেখে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নিব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে। বিয়ের পর আর আসবো না, তখন বউয়ের ঘরই আমার ঘর। দেখি সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়, এ ঘরে কি গুপ্তধন আছে নাকি? জীবনে তো এমন করেনি। বউ তো এর ত্রিসীমানায় থাকে না, থাকলেও তো কেউ এমন করে না। ফাইজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতা হাতে মায়রার একটা থ্রি পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভুরু কুঁচকে তাকিয়ে থাকে ইরফানের হাতের বই জামার দিকে। দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বোঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি। ইরফান কিছু বলল না। দরজা খুলে ভেতরে ঢুকে ফাইজের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফাইজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যে বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যে বললাম? ইরফান তো ওর বউ নিয়ে থাকতে শুরু করেছে, তুই বললি ও নাকি ওর বউকে মানে না। শুদ্ধ দ্রুতই ইরফানের ঘরের বদ্ধ দরজার দিকে তাকায়, আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফাইজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব, ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হাসলো। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার উপর রাখে। মায়েরা বিছানার উপরই বসেছিল। জামার বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে,
আমি আজ পড়ব না, ইনায়া আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলেছি কর। মায়রা অসহায় মুখ করে রাখে, একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পা এগিয়ে শার্টের হাতা গুটিয়ে রেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। মায়রা চোখ বড় বড় করে তাকায়, দুপা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না না, আমি এখানেই চেঞ্জ করছি, গো। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভোলেনি। মায়রার মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা। ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মায়রা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখলো। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়রা ভীষণ অবাক হয়। অমন তেরা, মাথার চুল ইয়া বড় বড় পাগল লোকের ঘর এত সুন্দর গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো, অন্য কালারের একটা ফার্নিচারও নেই। মায়রার তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো, খুলতে চাইলো, কিন্তু ইনায়া এত এত পিন লাগিয়ে দিয়েছে, মায়রা একটু চেষ্টা করেই রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুজলো। বিছানার চাদরটাও সাদা। মায়রা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইল, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো। ছটফটায় মাথা ব্যথায় তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝেই মায়রা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজরা সবাই চলে গিয়েছে। রুমা বেগম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখ জোড়ায় বিস্ময় ভর করে। মায়রা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে। খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অব্দি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটোপুটি খায়। মায়রা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে দেখল ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়রার দিকে ভুরু কুঁচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্যরত। ইরফান চোখ সরিয়ে নেয়। শার্টের 3টা বোতাম খোলে। ঘেমে গিয়েছে। সোফার টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে মায়রার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মায়রার কাছে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়রার মুখের উপর ছোট্ট ছোট্ট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোলগাল শান্ত মেয়ের মুখপানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখাবয়বে চেয়ে রইল কতক্ষণ, নিজেও বুঝল না। মায়রা ঘুমের মাঝে নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। দুহাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের দুপায়ের মাঝ বরাবর গেলেও আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মায়রার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মায়রার হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালে মায়রার ফর্সা উন্মুক্ত ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড। এই বলে বেলকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়রার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে গুটি গুটি মেরে শোয়, তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়। বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেওয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে 11:30 প্রায় বেজে গিয়েছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। এই লোক কি এখনো আসেনি? আসেনি ভাবলো। এসে যদি দেখতো সে তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিতেও বিড়বিড় করলো। দয়ামায়াহীন লোক একটা। ডান হাতে মাথার চুল টেনে ধরলো। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হয় মায়রা। পিছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে, কি করছো? ইরফানের গলা পেয়ে মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল, দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ মায়রার দিকে চেয়ে থাকে। মায়রার মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে।
মায়েরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়েরা আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজা খুলে দিলে মায়েরা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মায়েরার ডান বাহু চেপে ভুরু কুচকে বলে, হোয়াটস হ্যাপেন। মায়েরা চোখ বুজে বা হাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মায়েরার নীরবতায় ধমকে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড। মায়েরা বিরক্ত হয়। এখন শুধু ইংলিশ ছাড়বে আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি। আমাকে বন্দি করে রেখে গিয়েছিলেন কেন? উফ, মাথা আমার ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মায়েরার হাত চেপে বলে, স্টুপিড, বাজে না বকলে থাকতে পারো না? কি হয়েছে? মায়েরা বিরক্তি নিয়ে রেগে বলে, মাথা ব্যথা করছে বুঝলেন? ও আপনি তো আবার ইংরেজ, বাংলা বলতে বুঝতে কষ্ট হয়। হেডেক হেডেক। ইরফান শক্ত হাতে মায়রার মুখ চেপে ধরে। সেভাবে ধরেই মায়রাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে মায়রার দুহাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ। ইরফান ফার্স্ট এড বক্স থেকে টাফলিন নিয়ে মায়রার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়রা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়, শুধু তার মুখ চেপে ধরে। অসহ্য লোক একটা। ইরফান মায়রার গাল চেপে রেগে বলে, আমায় রাগিও না, এটা খেয়ে এক্ষুনি বের হবে এখান থেকে। মায়রা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার গাল ছেড়ে দেয়। মায়রা রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে, আপনিই তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন, অসহ্য লোক একটা। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়রার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবদ্ধপনা করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। মায়রার এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না একে। মায়রাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মায়রার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপর ঠাস করে পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়, তবে ইরফান নির্বিকার। সে মায়রার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মায়রা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাঁচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপর পড়ল, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলেই গন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত তার মুখ ধরে এমন টানছে কেন এই লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল গিলে খাওয়ার চোখে তার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহই জানে সে করেছেটা কি। ইরফান বাঁ হাতে মায়রার কাঁধ চেপে ডান হাতে মায়রার গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল। এখন 12টা বাজতে চলল। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে, নিজে পাগল তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না। ইরফান মায়রাকে ছেড়ে রেগে বলে, বক বক করেই তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে, স্টুপিড। মায়রা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বক বক করে আবার কার পেট ভরে? যত সব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়রার হাত শক্ত করে চেপে রেগে বলে, আবার কোথায় যাচ্ছ? মায়রাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে, অসহ্য। ইরফান রাগে চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ওষুধ খাবো। ইরফান থতমতো খেয়ে মায়রার হাত ছেড়ে গম্ভীর গলায় বলে, ওহ ইয়া শিওর, গো। মায়রা নিচে নেমে চারিদিকে অন্ধকার দেখে। সবাই ঘুমিয়েছে বোধ হয়। খাবার যে কোথায় সে তো জানে না। কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটি আলোর মাঝে মায়রা চেয়ার টেনে বসল। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত তোলা? মায়রা ধরপড় করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখল। মায়রা বুড়ো কোচকালো, উপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, খাবার কই? মায়রা মিনমিন কণ্ঠে, খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছিলে? মায়রা ভাবে, তাই তো। আসলে তার ঘুম পাচ্ছে, টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত, আবার কে খুঁজতে যাবে, তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চাইছিল। মায়রার চুপ থাকায় ইরফান আরও রেগে যায়, ধমকে বলে, আনসার মি, স্টুপিড। মায়রা কেঁপে ওঠে। এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুলতে দেখতে পায় একদম সামনেই একটা প্লেট। ইরফান ডাইনিংয়ের লাইট জ্বালিয়ে দিয়েছে। মায়রা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়ি মা তার জন্যই সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাঁদিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়ে চেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলে, আপনি যান।
ইরফান ভুরু কুঁচকে তাকায়, এগিয়ে এসে মায়রার পাশের চেয়ারে বসে পড়ে। মায়রা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে, ফিনিশ ইট ফাস্ট। মায়রা তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায়। ইরফান দুহাত মেলে টেবিলের উপর রাখায় তার হাত মায়রার হাতের সাথে লাগছে। মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের উপর কুটিয়ে রাখলো। আর একটু চেপে যেতে চাইলে ইরফান ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, মেঝেতে বসে খেতে চাইছো? মায়রা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা থেকে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়, চোখ মুখ তীব্র বিরক্ত সাথে রাগ। মায়রার কাঁদতে ইচ্ছে করছে, আমতা আমতা করে মুখ ফুসকে বলে, আপনি প্লিজ যান, আপনাকে ভূত ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? মায়রা কেঁপে ওঠে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়। বা হাতে কল রিসিভ করে কানে ফোন নিয়ে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মায়রা একটু স্বস্তি পায়, দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে, ভাবছে ইরফানের উপর কোনো জিন ভর করেনি তো? এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানই ভালো। কম ভয় লাগতো, কিন্তু এখন জিনের কথা ভেবে মায়রার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়রা। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিন ধরেছে, নয়তো তার এতবার মুখ ফুসকে পাগল বলায় আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে, তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝেই দেখল মায়রার দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে মায়রার ঘরের বদ্ধ দরজার পানে চেয়ে রইল কিছুক্ষণ, বিড়বিড় করলো, স্টুপিড বাদর। এরপর ডাইনিংয়ের লাইট অফ করে 2 সিঁড়ি পরপর দ্রুত পায়ে উপরে উঠে যায়।